সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে বিশেষ করে 12 নভেম্বর 2020 অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সরকারি বাংলা কলেজের পক্ষ থেকে। ডক্টর আহমেদ হাসান আল বাকার। শুভ অপরাহ্ন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের অনলাইন ক্লাসে আসি এবং আশা করি তোমরা আমাদের সাথে সাথে থাকবে। অন্তত তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে আমাদের যে কষ্ট সেটি আমাদের অনেকটাই উপশম হবে এবং আমাদের ভালো লাগবে যদি তোমরা আমাদের ক্লাসগুলি নিয়মিত করো। তো আজ আমি সরাসরি চলে যাব এই পড়ন্ত বিকেলে। তোমাদেরকে আবারও স্বাগত জানাই আজকের অনলাইন ক্লাসে। আজকে চতুর্থ বর্ষের ক্লাস, যেটি হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। চতুর্থ বর্ষের যে ক্লাসটি আছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেই ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমরা গতদিন চ্যাপ্টার 2 এর বিভিন্ন অংশ থেকে আলোচনা করেছি। তো আমাদের কিছু অংশ বাকি ছিল। তার মধ্যে আমরা যেটি আমাদের চুম্বক অংশ ছিল সেটি হচ্ছে জব অ্যানালিসিস। আমরা গতদিন জব অ্যানালিসিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। জব অ্যানালিসিস কি, জব অ্যানালিসিসের উদ্দেশ্য কি, কার্যক্রম কি, লক্ষ্য কি, কেন করা হয়, বিস্তারিত আমরা তোমাদের সাথে আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করব জব অ্যানালিসিসের টাইপস। জব অ্যানালিসিসের টাইপ সম্পর্কে যদি আলোচনা করতে হয় তাহলে আমি সরাসরি তোমাদেরকে বলি যে জব অ্যানালিসিস মূলত দুই ভাবে করা হয়ে থাকে। একটা হচ্ছে জব ডেসক্রিপশন, আরেকটি হচ্ছে জব স্পেসিফিকেশন। কর্ম বর্ণনা এবং কর্ম নির্দিষ্টকরণ। কর্ম বর্ণনা এবং কর্ম নির্দিষ্টকরণ। তো এটি আমি যেটি বলছিলাম যে এটি হচ্ছে তোমার টাস্ক ওরিয়েন্টেড অ্যানালিসিস হবে। জব অ্যানালিসিস মানে হচ্ছে আমাদের, আমি ব্র্যাকেটে লিখতে পারবো, টাস্ক ওরিয়েন্টেড অ্যানালিসিস। এটি আর এটি হচ্ছে তোমার পার্সন ওরিয়েন্টেড তোমার ডেসক্রিপশন। এটি ব্র্যাকেট দিই, পার্সন দেখো আমি দুইটা বিষয় তোমাদের এখানে লিখেছি। একটি হচ্ছে টাস্ক ওরিয়েন্টেড অ্যানালিসিস আর একটি হচ্ছে পার্সন ওরিয়েন্টেড অ্যানালিসিস। অর্থাৎ আমি যখন আমার জব বা আমার কর্মের আমি যখন বিশ্লেষণ করব, তার বর্ণনা দেব, সেটা হচ্ছে আমার জব ডেসক্রিপশন। এবং জবের সাথে যারা রিলেটেড পার্সোনেল বা কর্মী বাহিনী থাকবে তাদের সম্পর্কে যখন আমি অ্যানালিসিস করব তখন সেটা হচ্ছে জব স্পেসিফিকেশন। এই দুইটি বিষয় মূলত আমাদের আজকের আলোচনার বিষয়। তো আমরা প্রথমেই জানি যে জব অ্যানালিসিসের তাহলে দুটি অংশ। একটি হচ্ছে জব ডেসক্রিপশন বা কর্ম বর্ণনা, যেটি কর্ম সম্পর্কিত বা টাস্ক ওরিয়েন্টেড ডেসক্রিপশন থাকবে বা অ্যানালিসিস থাকবে। আরেকটি হচ্ছে জব স্পেসিফিকেশন বা কর্ম নির্দিষ্টকরণ। সেটি আমরা শুধুই আমাদের কর্মীদের সম্পর্কে আলোচনা করব বা ব্যক্তির সম্পর্কে আমরা আলোচনা করব। এখন জব ডেসক্রিপশনের সংজ্ঞা কি, এটি আমাদেরকে একটু আমরা পড়তে পারি। তো এডউইন বি ফিলিপ্পো, তোমরা জানো, আমি একটু লিখে দিই, এডউইন
এডউইন বি ফিলিপ্পো। এই এডউইন বি ফিলিপ্পো উনি বলছেন যে এ জব ডেসক্রিপশন ইজ অ্যান অর্গানাইজড ফ্যাকচুয়াল statement of the duties and responsibilities of a specific job। এটি হচ্ছে আমাদের মানে কর্ম নির্দিষ্টকরণের বা আর কি জব ডেসক্রিপশনের সংজ্ঞা। অর্থাৎ আমি বলতে পারি যে ফিলিপ্পোর মতে এ জব ডেসক্রিপশন ইজ অ্যান অর্গানাইজড ফ্যাকচুয়াল স্টেটমেন্ট অফ দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ স্পেসিফিক জব। অর্থাৎ একটি নির্দিষ্ট কর্মের যে সংগঠিত এবং কার্য সংক্রান্ত বিষয়, ফ্যাকচুয়াল স্টেটমেন্ট, অর্থাৎ যে ফাংশনাল স্টেটমেন্ট থাকে সেটি হচ্ছে আমাদের জব ডেসক্রিপশন। অর্থাৎ কোনো কার্য সংক্রান্ত তথ্যাবলী সংক্ষিপ্তভাবে লিখে প্রকাশ করার নামই হচ্ছে কার্য বর্ণনা। কোনো কার্য সংক্রান্ত তথ্যাবলী সংক্ষিপ্তভাবে লিখে সেটি প্রকাশ করার নামই হচ্ছে আমার জব কি বলে ডেসক্রিপশন। তাহলে জব অ্যানালিসিস সম্পর্কে আমি জব ডেসক্রিপশন বা কার্য বর্ণনা সম্পর্কে আমরা জানলাম, যেটি খুবই ইম্পর্টেন্ট আমাদের এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের চ্যাপ্টার 2 এর আমাদের যে জব অ্যানালিসিস আছে সেই কর্ম বিশ্লেষণের একটি টাইপস হচ্ছে জব ডেসক্রিপশন। এরপরে আমরা যে জব স্পেসিফিকেশন বা পার্সন বা কর্মী সম্পর্কে আমরা আলোচনা করব। সেখানে ফিলিপ্পো আবার বলছেন যে এ জব স্পেসিফিকেশন ইজ এ স্টেটমেন্ট অফ দ্য মিনিমাম অ্যাকসেপ্টেবল হিউম্যান কোয়ালিটিস নেসেসারি টু পারফর্ম এ জব প্রপারলি। অর্থাৎ এখানে দেখো যে কাজের বর্ণনা থেকে ওই ব্যক্তির বা যে কাজ করবে বা ওই পার্সোনাল বা ওই কর্মীর কোয়ালিফিকেশন সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তো এটি হচ্ছে আমাদের জব নির্দিষ্টকরণ। তাহলে এই দুইটি সংজ্ঞা থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে জব ডেসক্রিপশন হচ্ছে কাজের বর্ণনা হবে, সেটা ফ্যাকচুয়াল এবং কি বলছিল যে অর্গানাইজড স্টেটমেন্ট হতে হবে। আরেকটা হচ্ছে জব স্পেসিফিকেশন বা পার্সন ওরিয়েন্টেড যে আমার ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই পার্সোনাল কোয়ালিটি থাকতে হবে। তো শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, আমার মনে হয় শুনতে পাচ্ছ, কিন্তু কেউ লাইভে নাই। এটা একটি আমরা দুঃখজনক যে একজন ছাত্র আমি কিন্তু পাচ্ছি না। যাই হোক, তারপরে আমরা আলোচনা করি, তোমরা অবসর পেলে তোমরা দেখতে পারবে আমাদের সমাজকর্ম বিভাগের পর্দায় চোখ রাখো। তো যেটা আলোচনা করছিলাম যে জব ডেসক্রিপশন এবং জব নির্দিষ্টকরণ। তো এখন আমরা যদি জব ডেসক্রিপশনের মধ্যে কি আসে, জব ডেসক্রিপশনের মধ্যে আসবে কার্যের নাম, জব ডেসক্রিপশনের মধ্যে আসবে কার্যের নাম বা কর্মের বর্ণনা। ঠিক তো? কাজের নাম বা আমি একটু লিখে দিই, আমরা তাহলে পড়ছি আমরা জব অ্যানালিসিস এর যে অংশ আমরা পড়ব হচ্ছে জব ডেসক্রিপশন। জব ডেসক্রিপশনের মধ্যে আসবে নাম্বার 1
কর্ম বর্ণনা। কর্ম বর্ণনা কাজের বিবরণ থাকবে, যেমন গ্রামীণ সমাজসেবার অন্তর্ভুক্ত কর্মজীবী মহিলাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রম। এটি হচ্ছে আমার কর্ম বর্ণনা। তুমি যদি মনে করো যে বাংলাদেশের মানুষের পাসপোর্ট প্রদান সংক্রান্ত কার্যাবলী, বাংলাদেশের নাগরিকদের ভোটার তালিকা প্রণয়ন কার্যাবলী, জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যাবলী, তাহলে অনেক ধরনের আমার কার্যাবলী থাকবে। সেই কার্যাবলীর অংশ সেটা হচ্ছে কর্ম বর্ণনা থাকবে। 2 থাকবে কর্মের নাম। কর্মের নাম, নাম কি? মনে করো যে পাসপোর্ট বিতরণ কার্যাবলী, পাসপোর্ট বিতরণ কার্যাবলী। তাহলে কর্ম বর্ণনা হচ্ছে যে কি, যে বাংলাদেশের নাগরিকদের পাসপোর্ট বিতরণের উদ্দেশ্যে কার্যক্রম। কর্মের নাম হচ্ছে পাসপোর্ট বিতরণ কার্যাবলী। কর্মের অবস্থান, কর্মের অবস্থান, অবস্থান হচ্ছে কি, মনে করো যে পাসপোর্ট বিতরণ হয় অনেক জায়গা থেকে, বাংলাদেশের 64টা জেলা থেকে। তো আমি একটি দিলাম, মনে করো গাজীপুর, গাজীপুর পাসপোর্ট অফিস, গাজীপুর পাসপোর্ট অফিস। 4 নম্বর থাকবে হচ্ছে কর্মের গতিধারা। কর্মের গতিধারা অর্থাৎ এটি বলছে যে এটি ডিউরেশনটা কত হবে। কর্মের গতিধারা অর্থ হচ্ছে যে আমার ডিউরেশন কেমন, কাজের ডিউরেশন কেমন। অর্থাৎ এটি ধরো 1999 সাল থেকে বর্তমান পর্যন্ত বা 2021 সাল পর্যন্ত চলবে এই কার্যক্রমটি। আবার মনে করো যে আমাদের জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে 2008 থেকে, এটি চলবে হচ্ছে ধরো 50 সাল পর্যন্ত। তো এরকম প্রত্যেকটা কাজের একটি ডিউরেশন থাকবে, গতিসীমা থাকবে, সেটি হচ্ছে এখানে বর্ণনা করা হচ্ছে। এরপরে 5 নাম্বার হচ্ছে কর্তব্য সমূহ। কর্তব্য সমূহ 6 নম্বর হচ্ছে, আমি একবার লিখে ফেলি, যন্ত্রপাতি। তাহলে সমাজসেবা অফিসার কর্তৃক মনোনীত মহিলাদের ঋণ দান এবং ঋণ আদায়, এটা হচ্ছে ওই কাজের। তাহলে আমাদের পাসপোর্ট কি, পাসপোর্ট অফিসের কর্তব্য হচ্ছে যে বাংলাদেশের যে সমস্ত নাগরিক তারা যারা পাসপোর্ট করতে চায় তাদের পাসপোর্ট প্রস্তুতকরণ এবং পাসপোর্ট বিতরণ, এটি তো হচ্ছে আমাদের মূল কার্যক্রম। তারপর যন্ত্রপাতি, তো যন্ত্রপাতি বলতে আমার কাজের সাথে রিলেটেড যে সমস্ত ইকুইপমেন্ট দরকার সেটি হচ্ছে আমার যন্ত্রপাতি। যেমন মেশিন রিডেবল, অর্থাৎ মেশিন লাগবে, যে মেশিনটি মাধ্যমে আমি পাসপোর্টের বই তৈরি করব, যে মেশিনের মাধ্যমে আমি ডিজিটালাইজড পাসপোর্ট প্রদান করতে পারবো, সেই সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন হবে। কম্পিউটার দরকার হবে, ফটোকপি মেশিন দরকার হবে, হ্যাঁ, অনেক ধরনের লজিস্টিক সাপোর্ট লাগবে, সেগুলোকেই বলা হচ্ছে যন্ত্র। তাহলে এইগুলি হচ্ছে সবই আমার জব ডেসক্রিপশনের অংশ। এবার আমি আসবো জব নির্দিষ্টকরণ। এবার আমি চলে যাব জব নির্দিষ্টকরণ। জব স্পেসিফিকেশন, জব স্পেসিফিকেশন এটি হচ্ছে আমার একটি জব অ্যানালিসিসের 2 নম্বর অংশ। সেই স্পেসিফিকেশন
বা জব নির্দিষ্টকরণের মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে আলোচনা হবে যে পার্সন ওরিয়েন্টেড, ব্যক্তির কোয়ালিটি। কোন ধরনের ব্যক্তি? সেই ব্যক্তি যারা ওই কর্মের সাথে জড়িত থাকে, সেই ব্যক্তি যারা ওই অফিসের কর্মী বাহিনী, সেই ব্যক্তি যিনি ওই অফিসের টপ টু অফিসার থেকে শুরু করে অধস্তন কর্মকর্তা কর্মচারী পর্যন্ত যারা সবাই জড়িত থাকবে, তাদের কোয়ালিটিস এবং তাদের যোগ্যতা, তাদের ব্যক্তিগত সম্পর্কে যে তথ্য, সেটি হচ্ছে আমাদের স্পেসিফিক। তাহলে এখানে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো। নির্দিষ্ট করে যদি আমি বলি তাহলে এর মধ্যে আমাদের আসবে প্রশিক্ষণ, আমাদের শিক্ষা। আমি লিখে দিই নাম্বার 1 শিক্ষা, 2 তাহলে শিক্ষা কি হবে? যে এই পাসপোর্ট অফিসে যদি পাসপোর্ট অফিসার হিসেবে তোমাকে নিয়োগ দেওয়া হয়, তাহলে ধরো যে কোনো বিষয়ে 4 বছরের অনার্স সহ মাস্টার্স ডিগ্রি এরকম উল্লেখ থাকতে পারে, অথবা শুধু 4 বছরের স্নাতক কোর্স। এই ধরনের একটা শিক্ষাগত যোগ্যতা থাকবে, যেটি আমার জব স্পেসিফিকেশনের মধ্যে চলে আসে। এরপরে থাকবে প্রশিক্ষণ। প্রশিক্ষণ গ্রহণ কিন্তু জব নির্দিষ্টকরণের একটি খুবই উল্লেখযোগ্য এবং আলোচিত বিষয়। অর্থাৎ তুমি যদি দক্ষ কর্মী হতে চাও, তুমি যদি একটি প্রতিষ্ঠানের যদি দক্ষ কর্মী এবং ভালো অফিসার হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ ব্যতীত ভালো কর্মী হওয়া যায় না। অর্থাৎ প্রশিক্ষণটা একটি রিসোর্স। এই রিসোর্স অর্জন করার সাথে সাথে তোমাকে অনেক কোয়ালিফিকেশন নির্ভর করে। অর্থাৎ তোমার বেতন, তোমার চাকরির স্থায়িত্ব, চাকরি নির্দিষ্টকরণ এবং স্থায়ীকরণের জন্য তোমার প্রশিক্ষণ অবশ্যই প্রয়োজন। সেটি বুনিয়াদী প্রশিক্ষণ হতে পারে, এমনি ডিপার্টমেন্টাল প্রমোশন হতে পারে, প্রশিক্ষণ হতে পারে, যে কোনো ধরনের প্রশিক্ষণ হতে পারে। তো আমার পাসপোর্ট অফিসের জন্য কিন্তু তাহলে অবশ্যই প্রশিক্ষণ লাগবে। এখানে আমার পাসপোর্ট কিভাবে মেকিং করতে হয়, পাসপোর্ট কিভাবে তৈরি করতে হয়, পাসপোর্টের বাজেট, পাসপোর্টের মেশিন রিডেবল সাইড, টেকনিক্যাল সাইড, প্রশাসনিক সাইড, অর্থ হিসাব সাইড, সাধারণ প্রশাসন, সমস্ত বিষয়ে তোমার প্রশিক্ষণ নিতে হবে। তো এটি একটি। এরপরে নাম্বার 3 অভিজ্ঞতা। প্রত্যেকটি কাজের কিন্তু একটি অভিজ্ঞতার প্রয়োজন হবে। অর্থাৎ আমি যখন কোনো বিষয়ে বার্গেনিং করতে চাই, উচ্চ স্যালারি চাই, আমাকে তো চেহারা দেখে তো আমার বেতন নির্ধারণ হবে না। আমার হবে কিসে? আমার হবে আমার অভিজ্ঞতার কারণে। একটা মানুষের যদি দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকে বা ওই কাজ যদি সে দক্ষভাবে হ্যান্ডেল করতে পারে, তাহলে তার চাকরির যেমন স্থায়ীকরণ হবে ভালোভাবে, ঠিক তেমনি তার স্যালারি নির্ভর করবে তার কাজের অভিজ্ঞতা। অর্থাৎ প্রতিষ্ঠানে কিন্তু প্রচুর অভিজ্ঞ লোকের চাহিদা আছে, এটা হচ্ছে। এরপরে বলছে যে দক্ষতা, অভিজ্ঞতার পাশাপাশি দক্ষতা অর্জনও লাগবে। অর্থাৎ আমি একটি কাজ 10 বছর 20 বছর ধরে করলাম, এটি আমার অভিজ্ঞতা। আর দক্ষতা হচ্ছে যে আমি এই নির্দিষ্ট কাজটি খুবই ভালো করি। অর্থাৎ পাসপোর্ট আমি খুব ভালো তৈরি করতে পারি, অথবা মনে করো কম্পিউটার আমি ভালো হ্যান্ডেল করতে পারি, অথবা এই কাপড় চোপড় আমি ভালো তৈরি করতে পারি। সব বিষয়েরই কিন্তু একজন ভালো এক্সপার্ট যারা থাকে তাদের মূল্যায়ন কিন্তু সবসময় হয়ে থাকে। তাহলে শিক্ষা, প্রশিক্ষণ গ্রহণ, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদির মাধ্যমে কিন্তু আবার ধরো যে তুমি যদি ভালো ভাষা জানো, ধরো জাপানিদের সাথে যখন আমি ডিলিংস করব, তখন আমার জাপানি ভাষা শিখতে হবে। চায়নাদের সাথে কথা বলতে হলে চায়না কোরিয়ান ভাষা শিখতে হবে। তাহলে ওইটা আমার একটি দক্ষতা হিসেবে কাজ হবে। এরপরে কর্তব্যনিষ্ঠ এবং দায়িত্ব সম্পন্ন, লাস্ট
কর্তব্যনিষ্ঠ ও দায়িত্ব সম্পন্ন। মিঠু আমার ক্লাসে দেখা আছে? আচ্ছা, কর্তব্যনিষ্ঠ ও দায়িত্ব সম্পন্ন অর্থ যে আমি যে কাজ করব সেই কাজে অবশ্যই কর্তব্য এবং দায়িত্ব নিয়েই আমার কাজ করতে হবে। অর্থাৎ আমার একটি নির্দিষ্ট একটি দায়িত্ব থাকে। যেমন আমি বাংলা কলেজের শিক্ষক, আমার কাজ হচ্ছে ছাত্রছাত্রী বা শিক্ষকদের টিচারদের কাজ হচ্ছে যে স্টুডেন্টদের পড়ানো, এটি হচ্ছে মূল কাজ। তো এভাবে আমরা শিক্ষা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা, দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠ দায়িত্বের মাধ্যমে আমরা জব স্পেসিফিকেশন বা জব নির্দিষ্টকরণ করতে পারি। তাহলে আমরা একটা ক্লাস আলোচনায় বলতে পারি যে জব অ্যানালিসিস দুই রকম, একটি হচ্ছে জব ডেসক্রিপশন আর একটি হচ্ছে জব অ্যানালিসিস, এই দুইটা পার্ট। তো আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো এখন আমরা পড়ব যে এই যে জব নির্দিষ্টকরণ আর জব বর্ণনা, এইগুলি আমাদের কেন প্রয়োজন, এগুলি কেন প্রয়োজন আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এর আগে। তো তারপরেও আমি তোমাদেরকে বলি যে একটি প্রতিষ্ঠানের যখন আমি কর্মী ব্যবস্থাপনা বা মানব সম্পদের উন্নয়ন ঘটাতে চাই, তখন কিন্তু আমার জব অ্যানালিসিস এবং জব স্পেসিফিকেশন এই দুইটি বিষয় খুবই দরকার। আমি যদি আমার রিক্রুটমেন্ট, সিলেকশন ইত্যাদির সময় যদি আমি দক্ষতা, অভিজ্ঞতা, ভালো শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ লোক যদি না নিই, তাহলে আমার কি হবে? তাহলে আমার প্রপার মানব সম্পদ ওই প্রতিষ্ঠানের জন্য আসবে না। না আসলে কি হবে? আমার কাজের গতি হবে না, প্রতিষ্ঠান বা কারখানা বা ফ্যাক্টরি আমার লস করতে থাকবে। কারণ অভিজ্ঞ ম্যানেজার বা অভিজ্ঞ লোকজন ব্যতীত একটি প্রতিষ্ঠান কখনোই রান করতে পারে না। তো এই জন্য দরকার। তাছাড়া কর্মীদের নতুন নতুন বিষয়ে অভিজ্ঞতার সাথে সম্পৃক্তকরণ, নতুন নতুন টেকনোলজির সাথে আবির্ভাব, কর্মীদের প্রমোশন, কর্মীদের ডিমোশন, বদলি, সমস্ত কিছুর সময় তার একটি ফাইল থাকবে। সেই ফাইলে জব অ্যানালিসিস এবং জব স্পেসিফিকেশন সম্পর্কে ডিটেলস জানা যাবে। আমি একজন সরকারি চাকরিজীবী, আমার কিন্তু একটি ব্যক্তিগত ফাইল আছে। আমার কিন্তু মিনিস্ট্রিতে বা আমার ডিজি অফিসে একটি ফাইল আছে। সেখানে আমার চাকরির শুরু থেকে এবং শেষ পর্যন্ত প্রতি বছর একটি মূল্যায়ন রিপোর্ট সেখানে যাচ্ছে, এবং ওই মূল্যায়ন রিপোর্টের উপর ভিত্তি করেই আমার প্রমোশন, আমার পদ অবনতি, আমার বদলি, আমার ট্রান্সফার, আমার বেতন বৃদ্ধি সহ সকল রেকর্ড সেখানে জমা আছে। এবং তারা ফাইলটি খুললে দেখতে পাবে যে আমি কি ধরনের অফিসার, দক্ষ না অদক্ষ না কেমন, সবকিছু কিন্তু সেখানে বর্ণনা করা আছে। সুতরাং এই যে জব অ্যানালিসিস কিন্তু আমার যে কোনো চাকরিতে করা খুবই জরুরি। তো আমরা এই পর্যায়ে এটুকু চলে যাই। তাহলে আমরা জব অ্যানালিসিস সম্পর্কে ধারণা পেলাম। এখন সুপ্রিয় শিক্ষার্থীদের, তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি আলোচনা করব, সেটি হচ্ছে জব ইভালুয়েশন। আমাদের অ্যানালিসিস শেষ, এবার আমরা জব ইভালুয়েশন সম্পর্কে আলোচনা করব। জব ইভালুয়েশন মানে হচ্ছে কর্ম মূল্যায়ন। ক্লিয়ার? তো কর্ম মূল্যায়ন বিষয়টি হচ্ছে যে আমার তোমরা জানো যে কর্ম মূল্যায়ন হচ্ছে কর্মের মূল্যায়ন। অর্থাৎ আমি যে কাজ করব সারা বছর ধরে, সারা মাস ধরে, সারা দিন ধরে, সেটি দিন শেষে, মাস শেষে অথবা বছর শেষে আমার কিন্তু একটি মূল্যায়ন।
আমাকে কিন্তু একটু এভালুয়েট করা হবে। সেটি কিসের মাধ্যমে? সেটি আমার কাজের মাধ্যমে। অর্থাৎ আমি কি কাজ করি, কি কাজের সাথে আমি সম্পৃক্ত, সেই বিষয়গুলি মূল্যায়ন করা হয় বিভিন্ন মাধ্যমে। সেটি কোনো লেখচিত্রের মাধ্যমে হতে পারে, সেটি কোনো টেস্টের মাধ্যমে হতে পারে, সেটি তাৎক্ষণিক কোনো পরীক্ষার মাধ্যমে হতে পারে, অথবা যাদেরকে আমি সার্ভিস দিচ্ছি সেই সার্ভিস প্রোভাইডাররা আমাকে যে ইনপুট বা আউটপুট দিবে, আমার সম্পর্কে যেটা মূল্যায়ন করবে সে পদ্ধতির মাধ্যমে আমাদের কর্ম মূল্যায়ন হয়ে থাকে। তো আমি কর্ম মূল্যায়নের একটি সংজ্ঞা বলি। আবার সেই ফিলিপ্পো, সে খুবই নামকরা একজন মানব সম্পদ বিদ বা যে পার্সোনাল ম্যানেজমেন্ট নিয়ে যিনি কাজ করেন, এডুইন বি ফিলিপ্পো, তার ভাষায় জব এভালুয়েশন is a systematic and orderly process of determining the worth of job in relations to other job. দেখো কি সুন্দর একটি সংজ্ঞা প্রদান করছেন ফিলিপ্পো। অর্থাৎ সংশ্লিষ্ট অন্যান্য কর্মের তুলনায় একটি কাজের মূল্য নির্ধারণ করার জন্য ধারাবাহিক ও সুবিন্যস্ত প্রক্রিয়া হলো জব অ্যানালিসিস, অর্থাৎ systematic and orderly process of determining, অর্থাৎ তোমার সিস্টেমেটিক এবং অর্ডারলি যে মূল্যায়ন হবে সেটি হচ্ছে জব ইভালুয়েশন। আরেকজন বলছে যে ইউএস ব্যুরো লেবার স্ট্যাটিস্টিক্স, সেখানে বলা হচ্ছে যে একটি সংগঠনের কর্মসোপানের মধ্যে কোনো কর্মের মর্যাদা নিরূপণ করার মূল্য নির্ধারণই হচ্ছে জব অ্যানালিসিস, তাই না? ফিলিপ্পো আবার বলছে যে জব ইভালুয়েশন অ্যাজ এ প্রসেস অফ অ্যানালাইজিং অ্যান্ড ডেসক্রাইবিং পজিশনস, গ্রুপিং দেম অ্যান্ড ডিটারমাইনিং দেয়ার রিলেটিভ ভ্যালু বাই কম্পারিজিং দ্য ডিউটিজ অ্যান্ড ডিফারেন্ট position in terms of their different responsibilities and other requirement। অর্থাৎ কর্ম মূল্যায়ন হলো বিশ্লেষণাত্মক প্রক্রিয়া এবং পদ বর্ণনা এবং শ্রেণী ও দলভুক্ত নানাবিধ দায়িত্ব যোগ্যতা সম্পন্ন কাজ। এটি হচ্ছে আমাদের জব ইভালুয়েশন। অর্থাৎ জব ইভালুয়েশন হচ্ছে যে কোনো ভাবেই হোক আমার মূল কথা যে সিস্টেমেটিক ভাবে আমার কর্মের মূল্যায়ন, এটি হচ্ছে জব ইভালুয়েশন। তাহলে এটি কেন করা হয়, এটির উদ্দেশ্য কি? এটির উদ্দেশ্য হচ্ছে সম্পাদিত কাজের জন্য যথাযথ মজুরি মূল্যায়ন করা। অর্থাৎ একজন কর্মচারী বা কর্মকর্তা যখন 10,000 টাকা বেতনে কোনো প্রতিষ্ঠানে ঢুকলো মনে করো, কিন্তু আমি তার কাজের মূল্যায়ন করে তাকে 8,000 টাকা করতে পারি, অথবা 20,000 টাকা করতে পারি, 12,000 টাকা, অর্থাৎ বাড়াতেও পারি কমাতেও পারি। তো বাড়ানো বা কমানো তো আন্দাজে করলে হবে না, সেটা আমার মাস দিন বছর শেষে একটা মূল্যায়ন করতে হয়। আমি মাসের শেষে করতে পারি বা বছর শেষে করতে পারি, এবং সে মূল্যায়ন রিপোর্টের ভিত্তিতে তার মজুরি নির্ধারণ হয়। তাহলে আমার প্রথম কথা হচ্ছে যে মজুরি নির্ধারণের জন্য অবশ্যই আমার সার্ভিস এভালুয়েশন করতে হবে। 2 হচ্ছে মজুরি সংক্রান্ত বিরোধ দূর করতে হবে, এজন্য কিন্তু জব ইভালুয়েশন দরকার। অনেক প্রতিষ্ঠান আছে, বিশেষ করে আমাদের দেশে গার্মেন্টস গুলিতে দেখবা তোমরা, সেখানে দিনের পর দিন আমাদের যারা গার্মেন্টস কর্মী আছে অমানসিক পরিশ্রম করে, তাদেরকে কিন্তু মজুরিটা ওইভাবে বৃদ্ধি করা হয় না। প্রতি 5 বছর পর পর হয়তো একটু বিশেষ হারে বৃদ্ধি করা হয়, কিন্তু মূল্যায়নের বিষয়ে যদি আমি বলি যে তাদের কাজ কি খারাপ, যদি খারাপই হতো তাহলে তারা গার্মেন্টসে টিকে থাকতো না। সুতরাং মূল্যায়নের দিকটা হয়তো ভালো, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় গার্মেন্টস লেভেলের কর্মীদেরকে বেতন আসলে কম দেওয়া হয়। তো এইভাবে যদি আমরা সঠিক মূল্যায়ন করতে পারি, অথবা যারা বিদেশি বায়ার থাকবেন বা বিদেশি ক্রেতা থাকবেন, তারা যদি আমাদের এই সেক্টরটার যে লেবার বা শ্রমটাকে যদি মূল্যায়ন করতে পারতেন, তাহলে মনে হয় যে তাদের মজুরি নির্ধারণ করা আরো সহজ হতো। তো তাহলে আমার মজুরি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিকরণ এবং
মজুরি নির্ধারণকরণ, বৃদ্ধি বা হ্রাসকরণের জন্য আমার মূল্যায়ন দরকার। আরেকটা হচ্ছে যে আমার পদোন্নতির জন্য কিন্তু জব ইভ্যালুয়েশন দরকার, তাই না? আমি সারা জীবনে একটি পদে চাকরি করব তা তো না। আমার পারফরমেন্স যদি ভালো হয়, আমার যদি কাজের পারফরমেন্স যদি বেটার হয়, তাহলে কর্তৃপক্ষ অবশ্যই আমার পদোন্নতি দেবেন, তাই না? আর আমার যদি পারফরমেন্স খারাপ হয়, তাহলে হয় ওই পদে রেখে দেবেন, অথবা আমার নিচের পদে নামাই দেবেন, অথবা চাকরি থেকে আমাকে ডিসমিস করুন, অথবা আমার বেতন কমিয়ে দেবেন। এইরকম, অর্থাৎ প্রত্যেকটা স্টেপেই হচ্ছে আমার ইভ্যালুয়েশন। অর্থাৎ আমার পদোন্নতি হলেও সেটাও ইভ্যালুয়েশনের মাধ্যমে, অবনতি হলেও, মজুরি বৃদ্ধি হলেও এবং না হলেও। সুতরাং এই বিষয়গুলি জন্যই আমার মূলত জব ইভ্যালুয়েশন করা হয়ে থাকে। আরো কিছু বিষয় আছে, যেমন প্রতিষ্ঠানের প্রশাসনিক খরচ নিয়ন্ত্রণ, তাই না? একটি প্রতিষ্ঠানে যদি নিয়মিত জব ইভ্যালুয়েশন করা হয়, কার কি ডিউটিজ আছে সেটা যদি মূল্যায়ন করা হয় সঠিক মতো, তাহলে কি হয়, প্রতিষ্ঠানের খরচ কম হয়, প্রতিষ্ঠানের যে বিভিন্ন অপচয় হয় সেটি কিন্তু হতে পারে না। ধরো কোনো একটি বিষয়ে আমি নিয়মিত একই টাকা খরচ করি, কিন্তু আসলে টাকাগুলি কোনোভাবে অপচয় হচ্ছে, কারণ কি সঠিকভাবে মূল্যায়ন করা হয় না, কাজে বা মনিটরিং করা হয় না। ফলে প্রতিষ্ঠানের খরচ নিয়ন্ত্রণের জন্য আমার জব ইভ্যালুয়েশন লাগবে। তারপরে বিভিন্ন পদের মধ্যে সমতা বিধান, কর্মী এবং শ্রমিকদের পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রে মালিক শ্রমিক সম্পর্কের উন্নয়নের জন্য কিন্তু জব ইভ্যালুয়েশন খুবই দরকার। তারপরে তোমার আছে পদ, মজুরি, বেতন সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা এবং মনোবল। এটি কিন্তু খুবই একটি কার্যকরী বিষয়, মনোবল বৃদ্ধি। একটি প্রতিষ্ঠানের কর্মীদের যদি আমি মূল্যায়ন না করি, তাহলে ওই প্রতিষ্ঠানের কর্মীরা কিন্তু মনোবল বা সাহসী হতে পারে। আমি ভালো কাজের জন্য পুরস্কার দেব, খারাপ কাজের তিরস্কার করব, কিন্তু যারা ভালো কাজ করবে তাদেরকে যদি আমি সঠিক মূল্যায়ন না করি, তাহলে তারা হতাশ হয়ে যাবে, কাজ করতে করতে হতাশ হয়ে যাবে। প্রত্যেকটি মানুষই কিন্তু চায় যে তার মূল্যায়ন হোক, প্রত্যেকটি মানুষই যেন চায় তার কাজের প্রশংসা হোক, ভালো কাজের প্রশংসা করা হোক। ভালো কাজের যদি আমি প্রশংসা করতে পারি, তাহলে এটি হচ্ছে আমার মূল্যায়ন। তো আরেকটি আছে যে মেথডস অফ জব ইভ্যালুয়েশন। আমি এখানে লিখে দিই মেথডস অফ জব অ্যানালিসিস, অর্থাৎ পদ্ধতি কর্ম মূল্যায়নের পদ্ধতি। এই কর্ম মূল্যায়নের পদ্ধতি কিভাবে করা হয়? একটি হচ্ছে শ্রেণী, আমি লিখে দিই কর্মশ্রেণী, শ্রেণীকরণ, অর্থাৎ জব ইভ্যালুয়েশনের জন্য আমার কর্মীদেরকে শ্রেণী বিভাগ করে ফেলতে হবে। আমাদের যেমন মনে করো যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3য় শ্রেণী, 4th শ্রেণীর বিভিন্ন টাইপের কর্মচারীদের কিন্তু ভাগ করা হয়। আবার মনে করো যে একটি গার্মেন্টসে সেখানে এমডি থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, ম্যানেজিং ডিরেক্টর থেকে শুরু করে, অপারেটর থেকে শুরু করে, তারপরে যারা সুইং করে তাদের, মেশিন অপারেটর সহ বায়ার, বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। এই জন্য তোমার মূল্যায়ন করতে হলে আগে আমার কর্মীদের শ্রেণী করতে হবে, তাদেরকে গ্রেডে ভাগ করতে হবে, বিভিন্ন সেকশন থাকবে, সেই সেকশন ওয়াইজ তাদেরকে গ্রেডেশন করতে হবে। এইভাবে আমরা তাদেরকে মূল্যায়ন করতে হবে। এরপরে র্যাঙ্কিং করতে হবে। আমরা যখন কর্মীদেরকে র্যাঙ্ক প্রদান করব, র্যাঙ্কিং এর মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা মূল্যায়ন করতে হবে। বিশেষ করে তুমি দেখবে আর্মিতে, পুলিশে বা বিডিআর, বিভিন্ন যারা সুসজ্জিত বাহিনী থাকে তাদের মধ্যে কিন্তু র্যাঙ্ক প্রদান করে। র্যাঙ্ক কি জন্য দরকার? যে তুমি যদি র্যাঙ্ক প্রাপ্ত না হও, তাহলে তোমার মধ্যে হতাশা কাজ করবে। তোমার জুনিয়রকে রেখে যদি আমি সিনিয়রকে রেখে যদি জুনিয়রকে আমি র্যাঙ্ক ব্যাচ দিয়ে দিই বা পদোন্নতি দিয়ে দিই, তাহলে তারা হতাশ হবে।
এই জন্য প্রত্যেকটি কাজের যদি আমরা র্যাঙ্কিং করি তাহলে আমরা এটি ভালো করে মূল্যায়ন করতে হবে। আর একটি হচ্ছে লাস্ট উপাদান তুলনাকরণ পদ্ধতি। এটিও হচ্ছে যে একটি কাজের সাথে আরেকটি, যেমন দৈহিক এবং শারীরিক প্রয়োজনীয়তা, মানসিক প্রয়োজনীয়তা, দক্ষতা এবং কর্ম পরিবেশ ইত্যাদির মধ্যে একটি কাজের সাথে আরেকটা কাজের তুলনা করাই। আর একটি হচ্ছে লাস্ট হচ্ছে নম্বর প্রদান পদ্ধতি। এটি বিশেষ করে সরকারি কর্মচারীদের মধ্যে আমরা সাধারণত লক্ষ্য করা হয় যে বার্ষিক যে গোপন প্রতিবেদন দেওয়া হয় সেখানে 100 নম্বরের মধ্যে তার কর্মটা মূল্যায়ন করা হয়ে থাকে। প্রতি প্রশ্নের জন্য উত্তরের জন্য 5 নাম্বার থাকে, 4 নাম্বার থাকে, 25টা প্রশ্ন থাকে এসিআরে, সেখানে 4, 25, 100। এই 100-এর মধ্যে যদি কেউ 86 না পায় তাহলে সে পাস করতে পারবে না বা সে নিচু সারির, তার প্রমোশন হবে না। এই জন্য সেটা হচ্ছে আমার নম্বর প্রদান পদ্ধতি। অর্থাৎ 100-এর মধ্যে যদি আমি 86 পাই তাহলে আমি ভালো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 12 নভেম্বর 2020 চতুর্থ বর্ষের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের দ্বিতীয় চ্যাপ্টার থেকে আলোচনা করলাম জব অ্যানালিসিস। তার দুইটা অংশ ছিল, জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন। এই জব ডেসক্রিপশন এবং স্পেসিফিকেশনের পরে আমরা আলোচনা করলাম জব এভালুয়েশন। তো এই জব এভালুয়েশনের মাধ্যমে একটি কর্ম সুন্দরভাবে সম্পন্ন হয়। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। এবং আমাদের সাথে যদিও নাই, তারপরে আমি বলবো যে ছিলে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে মাদক থেকে দূরে থাকবে, কখনো অন্যায় করবে না, নৈতিক দিক দিয়ে ভালো হবে, সেই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি।